আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে আশাবাদী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান সম্পূর্ণ হবে না। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়া নির্বাচনে এককভাবে জয়ী হবেন বলেও আত্মবিশ্বাসী তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সবকিছুর আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন। ঐতিহাসিকভাবে শেখ হাসিনাকে সমর্থন জুগিয়ে আসা ভারতের সঙ্গে বাংলাদেশের এতদিনের সম্পর্ককে একপাক্ষিক হিসেবে বর্ণনা করে একে নতুনভাবে শুরু করার কথা বলেছেন তিনি। সংবাদ সংগ্রহে গণমাধ্যমের স্বাধীনতায় নির্বাচন কমিশন বিশ্বাসী, এ কথা জানিয়ে সাংবাদিকদের শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে বলেও জানান সিইসি। নাজিবুর রহমানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার অংশ হিসেবে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধান ও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে কমিশন। নির্বাচনকালীন সময়ে সংবাদ মাধ্যমে নানা চ্যালেঞ্জ সহ নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলা অ্যাড্রেস করার জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসেবে আগে যেতে চাই আমাদের এই কাজে। আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ করার কথা জানিয়ে সিইসি বলেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে প্রস্তুতি সম্পন্ন করছেন তারা। আমরা মোটামুটি মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে আমাদের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব আমরা we are trying to prepare ourselves to face the ground realities. আমরা তো বলতেছি ফ্রি ফেয়ার ইলেকশন, কেউ তো কোনোদিন বলে না যে আমি আনফেয়ার ইলেকশন করবো, আমি বুট চুরি চামারি করবো বা বুটে জালিয়াতি করবো। এটা কি কেউ কোনোদিন বলেছে? বলে নাই, কিন্তু কাজ তো যা করা করছে। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দিতে চায় না কমিশন। সংবাদ মাধ্যমকে বিচলিত করার মতো কোনো নীতি কমিশন তৈরি করছে না বলেও দাবি করেন এএমএম নাসির উদ্দিন। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আমি সেই ব্যবস্থা আমরা করব। আমরা মিডিয়াকে অ্যাক্সেস দিতে চাই। এখন সবাই যদি ওই লাইভ করার জন্য যদি ঢুকে পড়ে, স্পেসের একটা প্রবলেম হতে পারে। এই ম্যানেজমেন্টটা, সেন্ট্রাল ম্যানেজমেন্টটা প্রিসাইডিং অফিসারের কাছে ন্যস্ত আছে। এই জন্য আমরা পারমিশন না, এটা ইউনিফর্ম করার মতো মনে করেন। সাইবার সিকিউরিটি আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপতথ্য মোকাবেলা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতভেদ ভেদাভেদ কমিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, তরুণদের জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। পিরোজপুরের প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের সাথে সাক্ষাৎ করতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে তারেক রহমানের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন মোতালেব আকন। সম্প্রতি একটি গণমাধ্যমে এমন প্রতিবেদনে তা উঠে আসলে তা তারেক রহমানের নজরে পরে আমরা বিএনপি পরিবারের মাধ্যমে মোতালেব আকনের সাথে যোগাযোগ করে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। আরো যারা উপস্থিত রয়েছেন, আসুন আমরা সকলে মিলে, অনেক হয়েছে, ইনাফ, বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে, ইনাফ। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা কথা বলি। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে, সেটাই থাকাটা স্বাভাবিক। আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, বিভিন্ন রকম মত থাকবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডক্টর জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বিলম্বের প্রয়াস মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে তুরস্ক উদগ্রীব। সোমবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিঞ্চি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তুরস্ক কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আলোচনায় সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্য শক্তিশালী করলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদী শক্তির উৎপাত জাতিকে দেখতে হবে না। সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। একটা সুবিধা আছে যে একই আয়োজন, একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক, একবার ভোট সেন্টারে যাওয়া। অসুবিধার মধ্যে হচ্ছে আরেকটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে, সেটা হচ্ছে অসুবিধা। কিন্তু ফলাফলে কি সেটার একটা লক্ষ্য থাকতে পারে, এই নির্বাচন যেন বিলম্বিত হয়। জাতীয় ঐক্য ধরে রাখতে পারলে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে আশা সালাউদ্দিন আহমেদের। ইনশাআল্লাহ ভবিষ্যৎ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশি কোনো শক্তির হাত ধরে নয়, জনগণের ভোটে জামাত ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বসুন্ধরায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস আকিঞ্জির বৈঠকের পর ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে। পরে জামাত সেক্রেটারি জেনারেল বলেন, তাদের প্রতি কূটনীতিকদের আগ্রহ থাকলেও ক্ষমতায় যেতে বিদেশিদের শরণাপন্ন হবেন না তারা। বৈঠকে নির্বাচন সংস্কার ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। রাজনৈতিক দলগুলো নিজেদের মতের ওপর আটকে থাকলে জাতীয় সংকট মোকাবেলা করা সম্ভব হবে না, এমনটাই মনে করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন, এদেশের সমস্ত নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন। সমস্ত অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্য দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম এদেশের জনগণকে ইসলামী মূল্যবোধ এবং আধিপত্যবাদ বিরোধী শক্তিতে আরো পরিণত জায়গায় নিয়ে যাক। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে যে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে, কোন আধিপত্যবাদী শক্তি যেন এই ঐক্যের পথে বাধা না হতে পারে।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত, এমনটা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সঙ্গে মত বিনিময়ে এই কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব। তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত দেয়া একটি আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চান না। তিনি বলেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করুক, এটাই ভারতের প্রত্যাশা বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের আমলে আলোচিত কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহেই দাখিল করা হবে। প্রত্যাশিত সময়ের মধ্যেই মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ হওয়ার আশাবাদ জানান তিনি। সোমবার প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্তরা কেউই বিচার থেকে রেহাই পাবে না। এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আর ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া সবশেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। জেরা শেষ হলেই যুক্তিতর্ক ও রায়ের দিকে এগুবে মামলাটি। এগুলো ম্যাচিউর স্টেজে আছে, যথাসময়ে তার ফলাফল আপনারা দেখতে পাবেন। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে এবং আইন নিরপেক্ষভাবেই কাজ করবে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এইটা বিশ্বাস করার কোনো সুযোগ এই বাংলাদেশে থাকবে না। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বিসিবির নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তাকে বেছে নিয়েছেন নবনির্বাচিত পরিচালকরা। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। সরকারের হস্তক্ষেপের অভিযোগে 21 জন নির্বাচন বর্জন করলে দিনভর উত্তাপ ছাড়াই শেষ হয় ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়ে দিনভর আলোচনায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ইশফাক আহসান। রিপোর্ট কুশল ইয়াসিরের। বিসিবি নির্বাচনের ভোট প্রদান করতে কাউন্সিলরদের উপস্থিতি ছিল হাতে গোনা। তামিম ইকবাল সহ হেভিওয়েট প্রার্থীদের নির্বাচন বর্জন এর অন্যতম কারণ। সশরীরের পাশাপাশি সুযোগ ছিল ব্যালটেও ভোট প্রদানের। সকাল সকাল ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, খালেদ মাসুদ পাইলটরা। এরপরেই বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার মিঠু ভোট কেন্দ্রে প্রবেশ করেন। দুপুরে উপস্থিত হন বিসিবির সবশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নতুন নির্বাচিত পরিচালকরা বুলবুলকেই বেছে নিয়েছেন সভাপতি হিসেবে। এদিন 3 ক্যাটাগরিতে মোট 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। মোট 156টি ভোট ছিল। সে 156টি ভোটের মধ্যে থেকে প্রদত্ত ভোট হচ্ছে 115টি, অর্থাৎ ভোট প্রদানের হার হচ্ছে 73.71%। আমরা যারা নির্বাচন কমিশনে সংযুক্ত প্রত্যেকে বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসেছি এবং প্রত্যেকে আমরা চেয়েছি সুষ্ঠু স্বচ্ছ একটা নির্বাচন করতে। ক্যাটাগরি 1 তথা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিমরা। ঢাকার ক্লাবের সংগঠকদের লড়াই তথা ক্যাটাগরি 2-এ ফারুক আহমেদ, ইফতেখার মিঠুরা নির্বাচিত হয়েছেন। সি ক্যাটাগরিতে দেবব্রত পালকে হারিয়ে প্রথমবার পরিচালক হয়েছেন খালেদ মাসুদ। বাকি 2 জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। এর মধ্যে ইশফাক আহসান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। এর আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল সহ 21 জন পরিচালক প্রার্থী। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেটের প্রেমে পড়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল। 4 মাসের জন্য দায়িত্বে এসে এবার 4 বছর বিসিবি সামলাবেন তিনি। তবে সভাপতির পদটি সাম্মানিক হওয়াতে এখানে দীর্ঘ সময় কিভাবে থাকবেন তা নিয়েও স্পষ্ট উত্তর দেননি তিনি। এদিকে নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ দিয়ে আবাহনী মোহামেডানের মতো ক্লাবগুলো লিগ বর্জনের হুমকি দিয়ে থাকলেও তাদের সঙ্গে আলোচনার টেবিলেই বসতে চান আমিনুল ইসলাম। নিলয় মজুমদারের রিপোর্ট।
দুইবার ই ব্যালট অনুষ্ঠিত হয়েছে এমন বিতর্ক মাথায় নিয়ে ভোট গ্রহণ হলেও তা এক প্রকার নিশ্চিত ছিল আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন বিসিবি সভাপতি। বিনা প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনে তাই একমাত্র কৌতূহলের বিষয় ছিল সহসভাপতি কারা হচ্ছেন তা নিয়ে। সহসভাপতি সাখাওয়াত ও ফারুকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আইসিসির হয়ে চাকরিরত থাকলেও তা ছেড়েই 4 মাসের জন্য এসেছিলেন বুলবুল। এবার বিনা পারিশ্রমিকে এই 4 বছর কীভাবে সামলাবেন তা নিয়েও কোনো স্পষ্ট জবাব দেননি তিনি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারারি, প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারারি ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনও হয়নি। সেই ব্যাপারে এখনও চিন্তা করিনি। এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি, এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, তো ওই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া। লিগ বর্জন করার হুমকি দেওয়ার ক্লাবগুলোর সঙ্গে আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে চান সভাপতি। যে আমরাই যাব এবং তাদের সাথে যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করব বিভিন্নভাবে, কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেটে। এবং বাংলাদেশ তো সবার, নির্বাচন তো একটা ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বনিবনা না হওয়াতে সভাপতি পদ ছাড়তে হয়েছিল ফারুক আহমেদকে। নতুন পরিচালনা পর্ষদে এবার তিনিই ফিরলেন সহসভাপতি হয়ে। তবে এবার আর পিছনে ফিরে তাকাতে চান না তিনি। খুব স্বাভাবিক, এগুলো এত জিনিস দেখলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে আমরা সামনে কিভাবে এগোবো, এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। প্রথমবারের মতো পরিচালক হয়ে সহসভাপতি হয়েছেন সাখাওয়াত হোসেন। বরিশালে 15 বছর বন্ধ হয়ে থাকা লিগ চালু করার আশ্বাস দিয়েছেন তিনি। তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি, আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে জানিয়েছি এবং আজকের আগেই জানিয়েছি। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব, লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সব কিছুই আমরা ওইখানে শুরু করব। মঙ্গলবার বিসিবি কার্যালয়ে প্রথমবারের মতো বোর্ড সভা অনুষ্ঠিত হবে নতুন পরিচালনা পর্ষদের। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। একই সঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতেও। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবিএস এর সবশেষ তথ্য বলছে, সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.07% বেড়ে 8.36% হয়েছে, যা গত আগস্ট মাসে ছিল 8.29%। অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.04% বেড়ে দাঁড়িয়েছে 7.64%। অগস্ট মাসে যেটি ছিল 7.50%। এদিকে সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 0.08% বেড়ে দাঁড়িয়েছে 8.98%। প্রবাসের খবর। মালয়েশিয়ায় বীর মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতানের ভিআইপি লঞ্চে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া ব্যবসায়ী মোহাম্মদ কাজী ইউসুফের সভাপতিত্বে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিফ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি যুবদল নেতা ও ব্যবসায়ী রাসেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মিয়াজি, আবু কাউসার ভুঁইয়া, শামীম মিয়া, মোতালেব হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সুহাগ মিয়া, হাশিম মোল্লাহ, আবদুল্লাহ হোসেন মীর, মাহফুজ খন্দকার সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিরসরাই উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান সৌদি আরব তাবুক আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা আয়োজন করেন তাবুক বসবাসরত মিরসরাই প্রবাসী। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক দামাস কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী তাবুক সানাইয়া শাখা 2 এর সভাপতি মিরসরাই উপজেলা প্রবাসী নাগরিক মোহাম্মদ শেখ ফরিদ। সৌদি আরব তাবুক একতা ট্রাভেল এয়ারওয়েজের
প্রোপাইটার মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বাংলাদেশি প্রবাসী নাসির উদ্দিন, বিল্লাল হোসেন ভুঁইয়া, জসিম উদ্দিন, ইমাম উদ্দিন কাজী, মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ কিবরিয়া, শাহাদাত হোসেন, শামসুদ্দিন চৌধুরী সহ শতাধিক নেতৃবৃন্দ। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল। হংকং চায়নার বিপক্ষে জয় পেতে দর্শকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় অবতরণ করেন লেস্টার সিটির এই তারকা। 9 অক্টোবর ঢাকায় খেলে পরের দিনই আবার হংকং যাবেন হামজা। 14 অক্টোবর হংকং খেলে সেখান থেকে ইংল্যান্ড রওনা হওয়ার সূচি। এদিন ঢাকায় এসে অনুশীলনে যোগ দেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে হামজা 3 ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ভুটানে ভুটানিজদের বিপক্ষে একটি গোলও করেন হামজা। মার্চ ও জুন উইন্ডোতে হামজার খেলা স্টেডিয়ামে বসে দেখেছেন তার পরিবার। এবার অবশ্য হামজা একাই এসেছেন। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvvid.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।